তাই প্রথম দৃশ্যটি টাইটানিক সিনেমার শেষ দৃশ্য দিয়ে শুরু হয়। টাইটানিক ডুবে যাওয়ার সাথে সাথে এলিজাবেথ একটি লাইফ বোটে উঠে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারটি ছিঁড়ে যায়, যার ফলে লাইফ বোটটি পানিতে পড়ে যায়। বাকি সবাইও পানিতে পড়ে যায়, কিন্তু এলিজাবেথ অনেক কষ্টে লাইফ বোটে থাকতে সক্ষম হয়। এলিজাবেথের ভাই চার্লস মিনি দূর থেকে এলিজাবেথকে একটি বরফখণ্ডের উপরে দেখতে পান এবং তাকে ডাকেন। তার জীবন বাঁচাতে সে ঠান্ডা জলে তার দিকে সাঁতার কাটে, কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই একটি মৃতদেহ এলিজাবেথের হাত ধরে তাকে পানিতে টেনে নিয়ে যায়। আর দৃশ্যটি এখান থেকে কেটে আমাদের অনেক বছর পরের একটি দৃশ্য দেখানো হয়েছে, যেখানে এখন মানুষ আবার টাইটানিক 3 নামে টাইটানিক জাহাজ তৈরি করেছে। এটা সত্যিই অবাক করার মতো বিষয় ছিল যে আজ এই টাইটানিক সেই একই পথ দিয়ে যেতে হবে, যে পথ ধরে বহু বছর আগে আসল টাইটানিক চলে গিয়েছিল। সবাই খুব উত্তেজিত ছিল। এখানে এক ভ্লগার দম্পতিও ছিলেন, যারা এই টাইটানিক জাহাজে উঠতে যাচ্ছিলেন। এই লোকেরা এখানে আসার সাথে সাথেই তাদের ভক্তরা তাদের ঘিরে ফেলে। এই সমস্ত কিছুর সময় আমরা এই টাইটানিক দেখতে পাই, সে ক্যাপ্টেন রসকেও দেখাতে চায়। রস আরও বলেন যে এখানে কিছু সৈন্য আছে যারা এই টাইটানিককে রক্ষা করবে, কারণ এই টাইটানিকের ভেতরে আসল টাইটানিকের কিছু জিনিসপত্র আছে যা খুবই মূল্যবান। এখন একটি সেফ কার্ট আছে এবং আমাদের এই জাহাজের ভেতরে একটি অদ্ভুত মেয়ে দেখানো হয়েছে। সে একটি ব্যাগের ভেতর থেকে বেরিয়ে এসেছিল এবং তার কাজগুলো ছিল অদ্ভুত। ব্যাগ থেকে বেরিয়ে আসার পর সে গোপনে দলের চেঞ্জিং রুমের দিকে তাকায় এবং সেখান থেকে একটি ইউনিফর্ম চুরি করে। প্রস্তুত হওয়ার পর সে জাদুঘরের স্থানে আসে, যেখানে পুরানো টাইটানিকের জিনিসপত্র রাখা ছিল। সে এটি দেখতে শুরু করে। তাকে এটা করতে দেখে ম্যানেজার সেখানে এসে তাকে বকাঝকা করতে শুরু করে, কারণ এটি খুবই মূল্যবান ছিল এবং বহু বছর পর ডুবে যাওয়া টাইটানিক থেকে বের করে আনা হয়েছিল। যদি হারিয়ে যেত তাহলে এটা খুবই সহজ। ম্যানেজার তাকে বকাঝকা শুরু করলেন। তারপর আরেকজন ক্রায়ো সদস্যও এখানে তাদের ঝগড়া থামাতে এলেন। তারপরই মেয়েটি তাদের দুজনকেই বলল যে তোমাদের মৃত ব্যক্তির জিনিসপত্র প্যারাপেট থেকে বের করা উচিত ছিল না। মৃত ব্যক্তির জিনিসপত্র তাদের সাথে সমাহিত করা হয়েছে এবং এখন তোমরা দেখতে পাবে যে তোমাদের সকলের উপর অভিশাপ নেমে আসবে। কেউ তার কথা বিশ্বাস করেনি, কিন্তু চলে যাওয়ার আগে মেয়েটি এখান থেকে চলে গেছে এবং একটি সোনার মুদ্রা চুরি করে দেখানো হয়েছিল যে মেয়েটি জাহাজের নিচে ছিল এবং তার সাথে কিছু অদ্ভুত জিনিস ছিল। সে এখানে কিছু করতে শুরু করেছিল। স্পষ্ট দেখা যাচ্ছিল যে সে কালো জাদু করছিল। এই সময় সে এখানে পুরানো টাইটানিকের ক্যাপ্টেনের একটি ছবি রেখেছিল এবং তার আত্মাকে জাগ্রত করতে বলেছিল। অন্যদিকে দেখানো হয়েছিল যে ভ্লগার মিয়া এবং জ্যাকসন এখনও লাইভ স্ট্রিমিং করছিলেন তাদের দর্শকদের। পুরো জাহাজটি দেখানোর সময় তারা সেই জায়গায় নেমে এসেছিল যেখানে মেয়েটি কালো জাদু করছিল। তাদের দৃষ্টিও এই মেয়েটির উপর পড়েছিল। সে খুব অদ্ভুত নড়াচড়া করছিল, যার কারণে তারা ভয় পেয়ে গিয়েছিল। তাই যখন পিছন থেকে দরজাটি খুলল তখন তারা দুজনেই ভয় পেয়ে গেল, কিন্তু তাদের ভক্তদের মধ্যে কেবল একজন তাদের সাথে ছবি তুলতে পিছনে এসেছিল। সামনে যে মেয়েটি কালো জাদু করছিল তাদের নিয়ে এত শব্দ হচ্ছিল, তা সত্ত্বেও তার শরীর নড়েনি এবং পুরো টাইটানিক জাহাজটি অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। এই ব্লগারদের ক্যামেরাও বন্ধ হয়ে যায়, যা জ্যাকসনকে ভয় দেখায় এবং তিনি তাদের দ্রুত এখান থেকে চলে যেতে বলেন। অন্যদিকে আমাদের দেখানো হয় যে ক্যাপ্টেনের ল্যাপটপটিও বন্ধ হয়ে যায় এবং তিনি বুঝতে পারেন যে জাহাজে এক ধরনের সবুজ রং আছে যা তাকে পৃথিবী থেকে রক্ষা করছে। তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে যে মেয়েটি জাদু করেছিল তার জায়গায় ক্যাপ্টেনের আত্মা আসে। আমরা জানতে পারি যে ক্যাপ্টেন হলেন তার দাদু। ক্যাপ্টেন ছাড়াও টাইটানিকের উপর আরও অনেক আত্মা এসেছে, যারা জনসাধারণের কাছে দৃশ্যমান ছিল না, কিন্তু দর্শকদের কাছে দৃশ্যমান ছিল। এখানে জ্যাকসন এবং মিয়া যখন একসাথে জাহাজটি অনুসন্ধান করছিলেন তখন তারা হঠাৎ একটি সুন্দর বেহালার শব্দ শুনতে পেলেন। যখন তারা চারপাশে তাকালেন তখন তারা বুঝতে পারলেন না যে শব্দটি কোথা থেকে আসছে, কিন্তু সুরটি এত সুন্দর ছিল যে তারা দুজনেই নাচতে শুরু করলেন। হঠাৎ সুরটি এত জোরে হয়ে গেল যে এটি কেবল তাদের কানেই নয়, পুরো জাহাজের কানেও প্রতিধ্বনিত হলো। যখনই মিয়া জ্যাকসনকে ছেড়ে দিয়ে তার কান ধরে তখন অন্যদিকে দেখা গেল যে কেউ অন্ধকার থেকে বেরিয়ে এসে জ্যাকসনকে অন্ধকারে টেনে নিয়ে গেছে। যখন মিয়া উঠে পিছনে তাকালো তখন জ্যাকসনকে কোথাও দেখা গেল না। সে চিন্তিত হয়ে পড়ল এবং ভাবল যে সে জ্যাকসন তাকে ছেড়ে চলে গেছে। এর মধ্যে মানিচর সেখান থেকে চলে গেল এবং মানিচরকে একা দেখতে পেল। সে মানিচরকে তার সাথে আসতে বলল। মিয়া মানিচরকে বলল, তুমি যাও, আমি আমার ফোনটি নিয়ে আসব। যখন সে ফোনটি ধরতে যাবে, মুড়ি তার সামনে এসে হাজির, সেই একই ভূত যে বেহালা বাজাচ্ছিল, এবং এবার সে মিয়াকে হত্যা করল। কিছুক্ষণ পরে রক্ষীরা মিয়ার দেহের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তারা বিভ্রান্ত হয়ে পড়ে যে মিয়া কিভাবে মারা গেল। আরেকটি গুলির শব্দে দেখা গেল যে কন্ট্রোল রুমের সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ক্যাপ্টেন বিচলিত হয়ে পড়েন এবং তিনি পুরো সিস্টেমকে সবুজ বুট করার নির্দেশ দেন।
ইতিমধ্যে রক্ষীরা এসে মিয়ার মৃত্যুর খবর তাকে জানান। এই কথা শুনে তিনি তৎক্ষণাৎ মিয়ার মৃতদেহ যেখানে ছিল সেখানে ছুটে যান। মিয়া খুব লজ্জা পেয়েছিলেন। সবাই জানতেন যে তিনি একজন ব্লগার। ক্যাপ্টেন তাকে হাসবিং জ্যাকসন সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং তারপর এই লোকেরা। মিয়া তাকে তার ফোনটি সরিয়ে রাখতে বলেন, কারণ এই লোকদের সব সময় প্রাণের স্রোত ছিল। তারা তাদের জীবনের ধারা থেকে অনেক কিছু শিখতে পারে। অন্যদিকে আমরা দেখি একজন ইঞ্জিনিয়ার এক জায়গায় একা বসে সব কিছু ঠিক করার চেষ্টা করছেন। তিনি যোগাযোগ নেটওয়ার্ককে পৃথিবীর সাথে পুনরায় সংযুক্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু তখনই তার সামনে একটি ভূত এসে হাজির। ভূতটিকে দেখে তিনি ভয় পেয়েছিলেন। গাঁজা ধূমপান করার আগেই তিনি পালিয়ে যান। ভূত তার শক্তি ব্যবহার করে একটি গর্ত ভেঙে তার মাথায় আঘাত করে তাকে হত্যা করে। এখানে ক্যাপ্টেন এবং সমস্ত রক্ষী মিয়ার হত্যার তদন্ত করছিলেন। যখন তারা মিয়ার শেষ ভিডিওটি দেখছিলেন তখন তারা দেখতে পান যে জ্যাকসন হঠাৎ নাচতে নাচতে ধোঁয়ায় অদৃশ্য হয়ে যান। এরপর ম্যানেজার এখানে আসেন। ম্যানেজার মিয়ার সাথে কথা বলে চলে যান। যখন মিয়া ক্যামেরার কাছে আসেন তখন তার মুখে এক অদ্ভুত ভাব দেখা যায়, যার পরে তিনি তৎক্ষণাৎ মারা যান। এই ফুটেজটি দেখার পর তারা অনুভব করেন যে মিয়ার হত্যায় ম্যানেজারের কোনো হাত নেই। এখন ম্যানেজারকে তদন্তের জন্য ডাকা হয়েছিল এবং ক্যাপ্টেন তাকে বলেন যে মিয়া মারা গেছে। দেখুন, আমি স্পষ্টভাবে জানি যে আপনি এর পিছনে আছেন, কারণ জাহাজের সিসিটিভি ফুটেজে আপনাকে বারবার নাসার জ্যাকসনের সাথে লড়াই করতে দেখা যাচ্ছে, আর আমরা বিশ্বাস করি যে জ্যাকসনের অন্তর্ধানের পিছনেও তুমিই জড়িত। কারাগার বুঝতে পারছিল না তারা কি বলছে। সে তাদের বারবার ব্যাখ্যা করতে থাকে যে সেই বিষয়ে জড়িত নয়। এরপর দৃশ্যটি জাদুর মেয়েটির দিকে ফিরে যায় যে আবার জাদুকে আক্রমণ করেছিল। আর টাইটানিক 3-এর ইঞ্জিন চলতে শুরু করল। জাহাজটি চলমান অবস্থায়। ক্যাপ্টেন যখন বুঝতে পারলেন তখন তিনি তৎক্ষণাৎ কন্ট্রোল রুমে গেলেন, কারণ তারা ইঞ্জিনটি বন্ধ করে দিয়েছিল আর এই লোকেরা গাফি দেবের নিয়ন্ত্রণে ছিল। কন্ট্রোল রুমে আসার সাথে সাথেই তিনি সবাইকে জাহাজটি কে পরিচালনা করছে তা জানাতে শুরু করলেন। কিন্তু সেখানে উপস্থিত সবাই তাকে আরেকটি চমকপ্রদ খবর দিলেন যে এখানকার সমস্ত নিয়ন্ত্রণ হ্যাক করা হয়েছে এবং এখন তারা এই জাহাজটি নিয়ন্ত্রণ করতে পারছে না। ক্যাপ্টেনের অনুরোধে তারা সিস্টেমটি রিবুটও করেছিলেন, কিন্তু সেই সিস্টেমটি তাদের নিয়ন্ত্রণে ছিল না। এখন জাহাজটি তার হিমশৈলের দিকে যাচ্ছিল, যা প্রথমে টাইটানিকের সাথে সংঘর্ষে ডুবে যায়। এটা দেখে ক্যাপ্টেন আতঙ্কিত হয়ে পড়েন এবং তিনি ক্যাপ্টেনকে কোনোভাবে জাহাজটি উল্টে দিতে বলেন, কিন্তু সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। ইতিমধ্যে একজন লোক এসে ক্যাপ্টেনকে ইঞ্জিন রুমে নিয়ে যায়, যেখানে পুরো ইঞ্জিনটি প্রচুর চাপের মধ্যে ছিল। এই জায়গায় পৌঁছে ক্যাপ্টেন আরও বেশি আতঙ্কিত হন। যখন তিনি ইঞ্জিনিয়ারের মৃতদেহ দেখেন তিনি বুঝতে অক্ষম হন এখানে কি ঘটছে। তিনি রেডিওতে সার্ভে কন্ট্রোল রুমে ফোন করেন। একটা চুক্তি করার চেষ্টা করলাম, কিন্তু কেউই তা করতে পারল না। সব সিগন্যাল ভেঙে গেল। ইঞ্জিনের উপর চাপ অনেক বেড়ে গেল, যার কারণে স্পার্কিংও শুরু হয়ে গেল। এটা দেখে অন্য আত্মা বুঝতে পারল যে এখন এই ইঞ্জিনটি বিস্ফোরিত হতে চলেছে। ক্যাপ্টেন এখান থেকে চলে যাচ্ছিলেন না। ক্যাপ্টেনের জন্য এটা জোরদার ছিল। খুশি হয়ে তিনি এখান থেকে বেরিয়ে গেলেন এবং তারা এখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই এই ইঞ্জিনের ভেতরে একটা বিরাট বিস্ফোরণ হলো। এত বিশাল বিস্ফোরণ যে পুরো জাহাজ কেঁপে উঠল। বলরুমে নাচতে নাচতে সমস্ত অতিথিরাও ভয় পেয়ে গেলেন, কিন্তু তারপর ক্যাপ্টেন তাদের ব্যস্ত রাখার জন্য মনে করিয়ে দিয়েছিলেন যে কোনো প্রয়োজন নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানাতে, কিন্তু এখানে সব কিছুই এর বিপরীত ছিল। ভদ্রমহিলাকে ধন্যবাদ জানানোর পর সে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? এই প্রশ্ন করার সাথে সাথেই তার নিজের মালা তার হৃদয়ে বর্ষার মতো বিদ্ধ করে এবং তার জীবন কেড়ে নেয়। এবং আমরা জানতে পারি যে তার প্রশংসাকারী একজন মহিলা ছিলেন না, এই টাইটানিকের একজন আত্মা। তুমি এই টাইটানিকের সমস্ত মানুষের আত্মা বের করে এনেছ এবং এখন তুমি অবাক হবে। সে একই কথা গার্ডকে বলে এবং তাদেরও বলে, সারুর, এই সবের পেছনে এই মেয়েটির হাত আছে। মেয়েটি হেসে তার কাছে এসে বলে, আমি জানি এখানে কি হচ্ছে, কিন্তু আমি কিছুই বলবো না, কারণ আমি বললেও কেউ আমার কথা বিশ্বাস করবে না। দেখো, সে একসাথে সব অন্যায় করেছে। সে হাজার হাজার ফুট সমুদ্রে চলে গেছে এবং পুরানো টাইটানিক থেকে মৃত মানুষের জিনিসপত্র কেড়ে নিয়েছে। সেই লোকেরা এখানে তাদের জিনিসপত্র ফেরত নিতে এসেছে, আর এই কারণেই এই জাহাজের ওপর একটা অভিশাপ নেমে এসেছে। অর্থাৎ একটা অভিশাপ এসে গেছে, আর এই জাহাজে ভ্রমণকারী কেউই বাঁচবে না। মেয়েটির বাজে কথা শোনার পর গার্ড প্রথমে তাকে একটা অদ্ভুত ঘরে আটকে রেখেছিল, যেখানে সে আনন্দের সাথে নিজেকে আটকে রেখেছিল। কিন্তু সে ক্রমাগত বলতে থাকে যে আমি চাই সবাই মারা যাবে। মেয়েটি এই কথা বলার সাথে সাথেই মেয়েটির বাবা গ্রান্ট, ট্রেন্ট এবং টাইকের আগের ক্যাপ্টেন টাইকও এখানে এসে হাজির হলেন।
এটা দেখে আত্মাও ভয় পেয়ে গেল। সে ভাবল এটাই মেয়েটির কোনো কৌশল। ক্যাপ্টেন যখন তার কাছে এলেন তখন ক্যাপ্টেনকে তার থেকে দূরে রাখার জন্য আত্মা গুলি চালাতে শুরু করল। কিন্তু শেলগুলো ক্যাপ্টেনের ভূতের মধ্যে দিয়ে গিয়ে তার বন্ধুর ওপর আঘাত করে এবং হঠাৎ করে পুরো টাইটানিকের আলো নিভে গেল। এর মধ্যে এই ভূত তার কিছু ক্ষমতা এই মেয়েটির কাছে হস্তান্তর করে। এটি দেখে অন্য আত্মাও ভয় পেয়ে গেল এবং এই মেয়েটি সহজেই এই বন্ধ ঘর থেকে পালিয়ে গেল। দ্বিতীয় কন্ট্রোল ডেকের ভেতরে আলো নিভে যাওয়ার পর ক্যাপ্টেন সেখানে অদ্ভুত কিছু দেখতে পেলেন। যখন ক্যাপ্টেন সবাইকে লাইট জ্বালিয়ে সেখানে তাকাতে বললেন তখন তিনি সেখানে কিছুই দেখতে পেলেন না এবং ক্যাপ্টেন ভাবলেন যে তিনি যা দেখেছেন তা সম্ভবত তার কল্পনা। এই সবের পরে মেয়েটি, যাকে তার ক্যাপ্টেন দাদা ক্ষমতা দিয়েছিলেন, সেও কন্ট্রোল ডেকের ভেতরে চলে গেল। ক্ষমতা পাওয়ার সাথে সাথে সে এখানকার সমস্ত নিয়ন্ত্রণ নেয় এবং জাহাজটিকে একই বরফখণ্ডের দিকে নিয়ে যায় যেখান থেকে বলেছিল যে এটা আমার কাছে কোনো ব্যাপার না। তার কথা শুনে ম্যানেজারও এখানে এসেছিলেন। তিনি চিন্তিত হয়ে ক্যাপ্টেনকে বললেন, দেখুন, আমি জানি এখানে কি হচ্ছে। যদি আমরা এই জাহাজ থেকে পুরানো টাইটানিকের আনা সমস্ত জিনিসপত্র ফেলে দিই তাহলে এখানে অভিশাপ ভেঙে যাবে। এবারও ক্যাপ্টেন তার কথা শোনেননি। তারপর যা হলো, মেয়েটি দ্রুত জাহাজটিকে সেই আইসবার্গের সাথে ধাক্কা দিল। জাহাজটি দ্রুত ডুবতে শুরু করে, আতঙ্কের সৃষ্টি করে। জাহাজটি জলে ভরে যায়, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সবাই তাদের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। যাই হোক, একজন লোভী লোক একটি মূল্যবান জিনিসপত্র চুরি করে যা পুরনো টাইটানিক ক্রুদের ছিল। এটি দেখে মিয়ার ভূত তার নিজের বন্দুক দিয়ে তাকে গুলি করে হত্যা করে। এখন মিয়া তাকে হত্যা করার পর এই ভূতটিও ভূত হয়ে গিয়েছিল। সে তাকে পিছন থেকে সতর্ক করছিল দ্রুত চলে যেতে এবং দেখতে এসে ফিরে যেতে পারে কিনা। একটি লাইফবোট তার ওপর পড়ে, যার ফলে সেও মারা যায়। দেখানো হয়েছে যে ক্যাপ্টেন রস এখন সমস্ত লাইফবোট জলে নামানোর চেষ্টা করছেন, কিন্তু যখন সে তা করল তখন নৌকার দড়ি ভেঙে গেল, ঠিক টাইটান জাহাজের মতো, এবং সবাই ডুবে গেল। সে শেষ পর্যন্ত জাহাজের সাথে লড়াই করেছিল এবং যখন জাহাজটি সম্পূর্ণরূপে ডুবে যায় তখন আমরা সেই লোকটিকে দেখতে পাই যে একটি উল্টে যাওয়া লাইফবোটে শুয়েছিল। সে কাছাকাছি কিছু শব্দ শুনতে পায় এবং ক্যাপ্টেনকে তার নৌকার দিকে সাঁতার কাটতে দেখে। সে ক্যাপ্টেনকে সাহায্য করে, তাকে টেনে বের করে তার নৌকায় তুলে দেয়। তারপর সে জোরে হাসতে শুরু করল। 15.41। সে ক্যাপ্টেনকে বলল, দেখো, এটা আমার ভুল ছিল। আমি পুরনো পৃথিবী থেকে জিনিসপত্র চুরি করেছিলাম এবং ভূতেরা আমাকে ছাড়া সবাইকে মেরে ফেলেছে। ক্যাপ্টেন এখন বুঝতে পারছিলেন যে তিনি কি বলছেন। এই সময়ে তিনি তাকে উৎসাহিত করলেন এবং বললেন যে এটি তার দোষ নয়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।